পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম নারাজল, যে গ্রামে আসলে আপনি দেখতে পাবেন রহস্য ও ইতিহাসের এক অদ্ভুত যুগলবন্দি। 600 বছরের এই সম্ভ্রান্ত ইতিহাস নগরীতে রয়েছে হাওয়া মহল, জলহরিৎ, রাজবাড়ি, বেলজিয়াম কাচের তৈরি ঠাকুরদালান, গোবিন্দজিউ মন্দির ও রাসমঞ্চ। কালের সাক্ষী এই সমস্ত স্থাপত্যগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন, কারণ পাহাড়ি প্রতীকের আজকের নিবেদন নারাজল রাজবাড়ি ও তার রহস্যময় ইতিহাস। নাড়া শব্দের অর্থ ধান কেটে নেওয়ার পর ধানের নিচের অংশকে বলে নাড়া, আর জোল কথাটা জলা শব্দের অপভ্রংশের উৎপত্তি। নারাজল রাজবাড়ির প্রতিষ্ঠাতা উদয়নারায়ণ ঘোষ। এই রাজবাড়ি দেখার জন্য কলকাতা থেকে বাই ট্রেন আসুন পাঁশকুড়া, স্টেশনে নেমে মেদিনীপুরগামী বাসে আসুন নারাজল, আবার সরাসরি বাসপথেও আসতে পারেন। হাওড়া থেকে ঘাটালগামী বাসে আসুন বকুলতলা, সেখান থেকে বাস পাল্টে উঠে পড়ুন মেদিনীপুর যাওয়ার বাসে, সেই বাসই আপনাকে পৌঁছে দেবে নারাজল। কিন্তু সাবধান, বিকেলে ফেরার পথে বকুলতলা থেকে হাওড়া যাওয়া শেষ বাস বিকেলবেলা 5:25। নারাজল ভ্রমণের জন্য আপনি সর্বপ্রথম আপনার যাত্রা শুরু করুন লঙ্কাগড় বাজার থেকে। রাস্তার এক পাশে রাজা মোহনলাল খানের সমাধিসৌধ, ঠিক অপর পাশে রয়েছে একটি মন্দির পার্শ্ববর্তী জলহরিৎ। এই মুহূর্তে আমি রয়েছি লঙ্কাগড় বাজারে। আমার পিছন দিকে যে ভবনটি দেখা যাচ্ছে সেটা হলো একটি জলহরি। 1818 সালে রাজা মোহনলাল খান 60 বিঘা জমির ওপর এই ভবন নির্মাণ করেন। খরচ হয় প্রায় 60,000 টাকা। লঙ্কাগড় বাজার থেকে একটা টোটো বুক করে বেরিয়ে পড়ুন রাজবাড়ির উদ্দেশ্যে। বাজার থেকে কিছুটা এগিয়ে ডান দিকে এলেই পড়বে ষষ্ঠ শিবালয়। আটচালা রীতিতে তৈরি এই শিব মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন মোহনলালের পঞ্চম পুত্র ব্রজকিশোর খান। ষষ্ঠ শিবালয়ের বিপরীতে রাস্তার ওপারে রয়েছে ইটের তৈরি 25 চূড়া রাজমঞ্চ। তার ঠিক পাশে রয়েছে ছাউনির নিচে রাখা নারাজলের সুউচ্চ রথ। এবার আমাদের টোটো এসে দাঁড়ালো হাওয়া মহলের সিংহদ্বারে। বর্তমানে দাঁড় থাকলেও রাজাদের সেই সিংহ গর্জন আজ আর নেই। তবে নারাজল রাজবাড়ির বহির্গড়ে এখনও বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে নারাজলের সবচেয়ে সুন্দরময় এই ত্রিতল ভবনটি। এটি ছিল রাজাদের আমোদ প্রমোদের স্থান, আবার স্বাধীনতা সংগ্রামের বহু গুপ্ত কর্মকাণ্ডের সাক্ষী থেকেছে এই ভবন। হাওয়া মহলের ঠিক পিছনেই রয়েছে একটি দিঘি। এই দিঘিতেই কোনো এক সময় ফুটে থাকত শ্বেত ও লাল পদ্ম। তবে রক্ষণাবেক্ষণের অভাবে দিঘি এবং দিঘির পাড় দুটোই আজ ভগ্নপ্রায়। তবে স্থানীয় একজনের কথা অনুযায়ী হাওয়া মহলের ভেতরে কৌতূহলবশত দেখার চেষ্টা করেছিলাম। তবে ভগ্নপ্রায় কাঠের সিঁড়ি এবং পরিবেশ কিন্তু বেশ ছমছমে। ঠিক আছে, সরে যাও বাবা। ওপরে ওপরে যাওয়ার জায়গা পুরোটাই বন্ধ। দরজা আছে কিন্তু দরজার মধ্যে কাঠ মারা। ওপরে ওঠার কোনো রকম পরিস্থিতি নেই। যেবার যারা আমাকে বলল যে ওপরে যাওয়া যায়, একটা রং ইনফরমেশন দিয়ে দিয়েছে। যাই হোক, আর ওপরে গিয়ে লাভ নেই, পুরোটাই ফাঁকা জায়গা, বেশ একটা গা ছমছমে পরিস্থিতি। না যাওয়াটাই ভালো, নিচে নেমে যাওয়া যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারাজল রাজবাড়ির হাওয়া মহলের সামনে। এই হাওয়া মহলটা ছিল নারাজল রাজবাড়ির আমোদ প্রমোদের জায়গা। ত্রিতল বিশিষ্ট এই ভবনটিতে আমরা এখানে এসে উঠবার চেষ্টা করেছিলাম। একজন বলেছিল যে ওপরে ওঠা যায়, ওনার কথা শুনে আমরা ওপরে ওঠার চেষ্টা করেছিলাম। একদম কাঠের সিঁড়ি, ভাঙাচোরা, খুব বাজে অবস্থা। দোতলায় উঠেছি, কিন্তু ওঠার সময় ভেতরে ঢোকার দরজাটা সেটা কিন্তু কাঠ দিয়ে আটকানো ছিল। কিন্তু ভেতরের পরিস্থিতি খুবই খারাপ, বেশ একটা গা ছমছমে পরিস্থিতি। যে বা যারা এখানে ঘুরতে আসবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে ওপরে ওঠার চেষ্টা করবেন না, এতটা রিস্ক না নেওয়াই ভালো। 1938 সালে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর আগমনকে স্মরণীয় করে রাখার জন্য ওনার এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন এখানকার গ্রামবাসীরা। এবার আমরা এসে পৌঁছালাম রাজবাড়ির রাজ কলেজের সামনে। 1966 সালে রাজবাড়ির কিছু অংশে
এই কলেজ প্রতিষ্ঠা হয়। দেশের স্বাধীনতার পর রানী অঞ্জলি খান বিধায়ক হন। তার উদ্যোগেই এই কলেজ প্রতিষ্ঠা হয়, তবে কলেজটি আজ ধ্বংসপ্রাপ্ত। এটি রাজবাড়ির ঠাকুর দালান। ঠাকুরবাড়ির এই নাট মন্দিরটি বেলজিয়াম কাঁচের জন্য বিখ্যাত। শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৎসময় বালক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন এখানে। এই নাট মন্দিরের শৈল্পিক দিক তাকে বেশ নাড়া দিয়েছিল। এরই অনুকরণে তিনি শান্তিনিকেতনে উপাসনা গৃহটি নির্মাণ করেন। এই মুহূর্তে আমি রয়েছি নারাজল রাজবাড়ির দুর্গা মণ্ডপের সামনে বা দুর্গা মণ্ডপের ভেতরে। এটা হচ্ছে একটা উপাসনা স্থল। নারাজল রাজবাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছেন উদয়নারায়ণ ঘোষ। উদয়নারায়ণ ঘোষ ছিলেন বর্ধমান রাজের দেওয়ান। আনুমানিক 820 বঙ্গাব্দে উদয়নারায়ণ নারাজলে জমিদারি পত্তন করেন। দৈব বলে পাওয়া দেবী জয় দুর্গাকে তিনি এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। বর্গীদের হানায় বহুবার এই দেবী মূর্তিকে চুরির চেষ্টা করা হয়েছে, তবে মায়ের অসীম কৃপায় কোনোবারই তা লুট করা সম্ভব হয়নি। কোনো এক বিশেষ রীতিতে এ বাড়ির মহিলারা দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন ঠিকই, কিন্তু তাদের অঞ্জলি দেওয়ার অধিকার নেই। প্রায় 600 বছরের অতীত নিয়ে দাঁড়িয়ে রয়েছে নারাজলের রাজাদের রাজপ্রাসাদ। প্রাসাদের সর্বত্র কালের চিহ্ন, জরা গ্রাস করেছে তার দেহ। খসে পড়েছে চুন সুরকি ইটের দেওয়াল, তার থেকে গজিয়ে উঠেছে লতা গুল্ম বৃক্ষের আগাছা জঙ্গল, এবং ভেতর দিয়ে পৌঁছে যাওয়া যায় মূল রাজবাড়ির ভিতরে। তবে এই রাজবাড়ির দুটি অংশ, একটি অন্তর্গড় আর একটি বাহিরগড়। তবে রাজগরিমা আজ অবলুপ্ত, চারিদিকে অবহেলার ছাপ। স্থাপত্যগুলি চিরতরে হারিয়ে যাওয়ার আগে প্রয়োজন সেগুলিকে টিকিয়ে রাখা, না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একদিন এসব মুছে যাবে। রাজপরিবারের কিছু সদস্যকে নিয়ে তৈরি হয়েছে আর্কিওলজিক্যাল প্রিজার্ভেশন কমিটি, কিন্তু এসবের থেকেও বেশি প্রয়োজন সরকারি উদ্যোগ। প্রয়োজনে নারাজলকে সত্যিকারের এক পুরাতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। এটি রাজবাড়ির সরস্বতী দালান। এর ঠিক পাশেই ছিল দুর্গা মঞ্চ, তবে দুর্গা মঞ্চটি আজ অবলুপ্ত। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হতে বসেছে সেকালে সরস্বতী দালান ও মঞ্চের দুপাশে সাজঘর। সরস্বতী দালান আসলে একটি মঞ্চ, যেখানে রাজাদের সময় সাংস্কৃতিক উপস্থাপনা করা হতো। অষ্টাদশ ঊনবিংশ শতকে নারাজল রাজপরিবার শিল্প ও সংস্কৃতি ও শিক্ষার চেতনায় যথার্থ অর্থেই সমৃদ্ধ হয়ে উঠেছিল। দেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনোত্তর দেশের রাজনীতিতে এই রাজপরিবারের ভূমিকা প্রত্যক্ষভাবে উল্লেখযোগ্য। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।